স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। দেশ ও বিদেশ থেকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করবে। জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরও কিভাবে নতুন পণ্যের রফতানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বিএনপির আমদানি রফতানির একটি পরিকল্পনা রয়েছে। আমাদের রফতানিকারকদের জন্য সঠিক সময়ে শিপমেন্টের ডেলিভারি দিনক্ষণ ঠিক রাখা একটা বড় চ্যালেঞ্জ, আর এই জন্যই বন্দর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি এটাকে কিভাবে আরো মডার্নাইজ করা যায় এ ব্যাপারেও বিএনপির একটি চিন্তা ভাবনা রয়েছে। গণতন্ত্র না থাকলে শুধু স্লোগান, মিছিল কিংবা বক্তৃতা দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না, নীতিগতভাবে ঐকমত্যে আসতে হবে। পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও ভারত। রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তাদের আয়োজনে আলোচনা সভায় এসব কথাই বলেন বক্তারা। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক বিভাজন থাকলেও জাতীয় ঐক্যের জন্য রাজনীতির বন্দোবস্ত প্রয়োজন বলেও মন্তব্য তার। শনিবার সকালে রাওয়া ক্লাবে সাবেক সেনা কর্মকর্তাদের উদ্যোগে সবার আগে সার্বভৌমত্ব টেকসই বাংলাদেশের জন্য ঐক্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। আহত শিক্ষার্থীদের দায়িত্ব সব রাজনৈতিক দলের নিতে হবে জানিয়ে ডক্টর মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হলেও জনগণের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। স্বৈরাচার বিদায় নিয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাতে কিন্তু আমি মনে করি না বাংলাদেশের মানুষের অভীষ্ট অর্পিত হয়েছে। এই দেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হলে দেশের সার্বভৌমত্ব, যেটা সমার্থক বলে মনে করি গণতন্ত্র, সে দুটি বিষয় যদি না থাকে তাহলে কিন্তু বক্তৃতা দিয়ে এই দেশকে রক্ষা করা যাবে। জনগণ গণ অভ্যুত্থানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের রায় দিয়েছে, যা ব্যর্থ হলে ব্যাহত হবে দেশের সার্বভৌমত্ব, মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। বড় আকারের পরিবর্তনের চিন্তা এই করতে হবে এবং সেইটা এই অভ্যুত্থান সেই রায় দিয়েছে যে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং সেটার ভিত্তি হবে একটা গণতান্ত্রিক সংবিধান, যেখানে ক্ষমতা কাঠামোর ভারসাম্য আছে, জবাবদিহিতা আছে। দেশ এবং জনগণের অস্তিত্বের প্রশ্নে রাষ্ট্র মেরামতের লড়াইয়ে জিততেই হবে বলে জানান বক্তারা। জেনারেল যে অ্যান্টি কারাপশনের চার্জে ছিল আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। অতীত নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যে নজরদারি কার্যক্রম করেছে তা ছিল বেআইনি এবং নির্বাচনী অপরাধ। যারা এসব কাজে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা উচিত, এমনটাই বলেছেন নির্বাচন বিষয়ক সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের সাথে সংস্কার কমিশনের বৈঠকে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ পরিশোধের দায়বদ্ধতা নিয়েই সংস্কার সম্পন্ন করা হবে। এদিকে কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক চায় না কমিশন, শুধু আগামী নির্বাচন নয় বরং ভবিষ্যতের জন্য স্থায়ী নির্বাচনী কাঠামো তৈরি করতে কাজ করছেন বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী অপরাধ করে শাস্তির পরিবর্তে কেউ পার পেয়ে গেলে অনিয়ম আরও উৎসাহিত হয়, তাই কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এটা কনসেনসাস মনে হয় আমার, দলীয় প্রতীক আমরা কেউ চাই না। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও ধরো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো নিজস্ব এজেন্ডা নেই। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হইনি। গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে, এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে। বলেন, এজন্য সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বে অব বেঙ্গল সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। 16 বছরের দুঃশাসন পেরিয়ে মাত্র 100 দিন আগে নতুন রূপ পেয়েছে এই শহর। এভাবেই ঢাকাকে বিদেশিদের কাছে পরিচয় করে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বে অফ বেঙ্গল কনভারসেশনে ৮ শতাধিক প্রতিনিধিকে নিয়ে শহীদ ও আহত বিপ্লবীদের প্রতি জানান শ্রদ্ধা। বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, যা হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে। সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে গঠিত। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ জানি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ, এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। 3 দিনের এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সুষম বন্টনেই তা সম্ভব। এমন একটি অর্থনীতি গড়ে তুলি যেখানে প্রযুক্তি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ফল সবার মধ্যে সমানভাবে ভাগ করা হবে, শুধুমাত্র কিছু বিশেষ সুবিধাভোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সবশেষে বিদেশি প্রতিনিধিদের ঢাকা শহর ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কারো অর্থায়ন ছাড়াই নিজেদের স্বপ্ন এঁকে রেখেছেন বাংলাদেশের তরুণরা। এই কনভারসেশনে এবারের প্রতিপাদ্য একটি ভঙ্গুর বিশ্ব। এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝার জন্য এ উদ্যোগ। এবারে ৭৭টি সেশনে আলোচনা হবে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও ভূরাজনীতি এবং মানবাধিকার প্রসঙ্গে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিগত বছরে বড় অঙ্কের অর্থ পাচার হয়েছে। পাচার রোধে পদ্ধতিগত স্বচ্ছতা নিশ্চিতের পর ভবিষ্যতে কোনো সরকারই আর টাকা পাচার করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি বলেন, বৃহত্তর সংস্কার করতে না পারলেও দুর্নীতির পথ বন্ধ করবে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা বলেন, পলিসি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এসব সমস্যার সমাধান একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এ নিয়ে অন্তর্বর্তী সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা একটা মেসেজ দিয়েছি, ভবিষ্যতে কিন্তু টাকা পয়সা পাচার করা যাবে না, ধরা পড়বে। তখন ধরা পড়ে নাই তাদের বিচারে আনা হবে। এবং একটা মেসেজে ভবিষ্যতে যেন যে কোনো সরকারি, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর হোক, টাকা পয়সা পাচার করতে পারবে না। এখন তো মহানন্দে করে এই জিনিসটা রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা পরিষদে স্থান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সার্জিস আলম। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে রংপুরে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে শহীদ পরিবারগুলোকে সহায়তা দিয়ে জুলাই বিপ্লবের শোককে শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টারা। জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন গাইবান্ধার পলাশবাড়ির স্বাস্থ্যকর্মী শাহিনা বেগম। দোষীদের বিচার ছাড়া কিছুই চান না তিনি। এই অনুষ্ঠানে আমার চাওয়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হোক। আমি আমার সন্তানের বিচার দেখে মরতে চাই। জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সব স্বজনদের আবেদনগুলো একই রকম। রংপুরে শনিবার থেকে শুরু হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা বিতরণ কার্যক্রম। টাকা পয়সা মূলত সব কিছুর সমাধান না, আরও সন্তুষ্ট হব যদি তারা এটার প্রকৃত দোষীদের শাস্তির মুখোমুখি করে ফাঁসির আওতায় আনে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, ৭১-এর অনেক মুক্তিযোদ্ধা ন্যায্যতা না পেলেও ২৪-এর বীর সন্তানদের ক্ষেত্রে তা হবে না। তাদের অভ্যুত্থানে সমাজ দ্বিতীয়বার সুযোগ পেল আবার নতুন করে গড়ার। পুনর্বাসন সহ সব শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ২৪ সালে এসে বলতে হচ্ছে যে আরেকবার স্বাধীন, দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে, কিন্তু এই স্বাধীনতা তো আর বন্ধ করা যাবে না। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি নিয়োগের বিষয় নিয়ে কথা বলেন। 3 বিভাগের সাথে বৈষম্য সৃষ্টি হওয়ায় ক্ষোভও জানান তিনি। রংপুর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেই। পুরো বাংলাদেশের 6টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা, আর 2টা বিভাগ থেকে আমার উপদেষ্টা হচ্ছে 21 জন। প্রায় একটা সমান ডিস্ট্রিবিউশন হবে, সবকিছু ডিসেন্ট্রালাইজড হবে। এটা কোনোদিন এটা বহিঃপ্রকাশ করে না। যদিও উপদেষ্টারা বলছেন যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেয়া হচ্ছে, আঞ্চলিকতার কোনো বিষয় নেই। আমরা জেলা দেখি না, আমরা শুধু দেশ দেখি, এবং দেশের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা যাদেরকে মনে করেছেন এই মুহূর্তে জরুরিভাবে একত্র করা দরকার, উনি তাদেরকে একত্র করেছেন। রংপুর বিভাগের 44 জন শহীদ পরিবারের মাঝে নগদ 5 লাখ টাকা করে অর্থ সহায়তার চেক তুলে দেয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই সংবিধান সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সংবিধান সংশোধনের আওয়াজ এসেছে সরকারের পক্ষ থেকেও। কয়টা আদিবাসীরা বা কয়টা সিট পায়? 3টা এমপি এখন পাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরামের আলোচনা সভায় আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। একটা নির্বাচন যদি হয়, সেটার মাধ্যমে যারাই আসেন, সরকার যারাই গঠন করেন, বিরোধী দলে যারা থাকেন, তাদের মাধ্যমে আমাদের কিছু নিয়ে আসতে হবে। মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে, কম্পিটিশন থাকবে, আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন, পিপল যে অ্যাকসেপ্ট করবে এটা উইল বি অ্যাকসেপ্টেড। আমরা এমন কোনো ব্যবস্থা তৈরি করতে পারি নাই যে নির্বাচনের ভেতর দিয়ে সরকারকে বদল করা যাবে। বরং সরকার বদল করার যখন প্রশ্ন আসছে, তখন ষড়যন্ত্র, চক্রান্ত, কু, পাল্টা কু। এ সময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী, এটার মাধ্যমে আমাদের সংশোধনকে চরমভাবে কলুষিত করা হয়েছে। ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। তবে সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানান অ্যাটর্নি জেনারেল। এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। এদিকে রাজধানীতে অপর এক আলোচনা সভায় শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলেও মত দেন বক্তারা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে 2 ছেলেকে জবাই করে হত্যা করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে খোদ বাবার বিরুদ্ধে। পুলিশ বলছে সকালে পল্লবীর বাইঘাট থেকে এক বাসায় 2 ছেলেকে জবাই করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবা। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শিশু দুটির বয়স আনুমানিক 7 ও 5 বছর বলে জানা গেছে। পারিবারিক কলহের জেরেই এমনটি বলে ধারণা পুলিশের। ডাকাতি এবং মুক্তিপণের উদ্দেশ্যেই আজিমপুরে শিশুকে অপহরণ করে অপরাধী চক্র। তবে শেষ রক্ষা হয়নি। মুক্তিপণ চাওয়ার আগেই ধরা পড়ে র্যাবের জালে। অভিযানের পর 8 মাস বয়সী শিশুটিকে উদ্ধারের পর তুলে দেওয়া হয় পরিবারের কাছে। এ সময় অপহরণকারীর শাপলাকে গ্রেপ্তারও করে র্যাব। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় বাসার গেট খুলে 2 ব্যক্তিকে প্রবেশ করায় এক নারী। এর কিছুক্ষণ পর ওই বাসায় আসেন আরও একজন। এর কিছুক্ষণ পরের ফুটেজে দেখা যায় ভুক্তভোগী মায়ের কোল থেকে শিশু জাইফাকে ছিনিয়ে নিচ্ছে সেই নারী। এরও কয়েক মিনিট পর অপহরণকারী সেই নারী শিশুটিকে কোলে নিয়ে বের হয়। সে সময় মালামাল সহ সাথে ছিল আরও 3 জন।
কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় আজিমপুরে ফারজানা নামের ওই নারীর বাসায় ডাকাতির পর ৮ মাসের শিশুটিকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই তদন্তে নামে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে শুক্রবার রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পেপার পত্রিকায় যখন বিভিন্নভাবে লেখালেখি হচ্ছিল তখন তারা বিষয়টিকে নিরাপদ মনে করেনি এবং পরবর্তীতে তাদের যে অপহরণকারীদের যে দাবি ছিল 10 লক্ষ টাকার মতো, সেই টাকাগুলি বা তারা চাবার জন্য আর কোনো ধরনের যোগাযোগ করেনি, যেহেতু সেটা সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়াতে সেটা প্রকাশ হয়ে গিয়েছিল। এবং আমাদের পরবর্তীতে এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এই পারিবারিকভাবে অন্য কেউ জড়িত আছে কিনা, সেটাও একটি তদন্তের বিষয়। সেটি বিস্তারিতভাবে তদন্ত সাপেক্ষে আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে। এক প্রশ্নের জবাবে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক দাবি করেন, বগুড়ায় মাকে হত্যার ঘটনায় ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বর্ণনাই দিয়েছে র্যাব। এটা একটা তদন্তাধীন বিষয়, উভয় সংস্থায় তদন্ত করছে। আমরা পুলিশের সাথে সহায়তা করব। পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তবে ওই ঘটনায় কারো গাফিলতি থাকলে তা তদন্ত করা হবে বলেও জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ও আগস্ট গণ অভ্যুত্থানের সময় আন্দোলন করায় বিদেশের মাটিতে হয়রানি ও ভোগান্তিতে পড়তে হয়েছে প্রবাসীদের। সে সময় বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে কোনো ধরনের সহায়তা মেলেনি। জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে এমন অভিযোগই করেন বক্তারা। এ সময় রাষ্ট্র সংস্কার ও মেরামতের রেমিটেন্স যোদ্ধাদের সম্পৃক্ততা বাড়ানোর দাবিও জানান প্রবাসীরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে প্রবাসীদের পাশাপাশি কমিউনিস্ট পার্টি, গণ অধিকার পরিষদ ও নাগরিক ঐক্যের নেতাকর্মীরা। অভ্যুত্থানে চলাকালে বিভিন্ন দেশে প্রবাসীদের ভূমিকা নিয়ে কথা বলেন তারা। গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত থেকে এ সময় রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির দাবি জানান বিদেশে বসবাসকারীরা। দাবি আকারে আপনাদেরকে বলতে চাচ্ছি, তাদের কথা একটু রাষ্ট্র চিন্তার মধ্যে, রাষ্ট্র সংস্কারের মধ্যে, রাষ্ট্র মেরামতের মধ্যে আপনারা সংযুক্ত রাখবেন। শিল্পপতি উপদেষ্টা হয়েছে, নাট্যকার উপদেষ্টা হয়েছে, আজকে আমাদের মধ্য থেকে, প্রবাসের মধ্য থেকে কে উপদেষ্টা হয় নাই? কেন হয় নাই? আমাদের প্রবাস থেকে কেন হবো না? আলোচকরা অভিযোগ করে বলেন, এখানে একটা প্রবাসীদের জন্য লাউঞ্জ খোলা হয়েছে, সেই লাউঞ্জের কাজ কি জানি না। আমরা চাই যুদ্ধটা চলমান থাকুক, ভোগান্তিটা কমে যাক। 5 আগস্টের পর কতটা পরিবর্তন হয়েছে সেটাও বিষয়, আর সেটি প্রবাসীরা ভালো বলতে পারবেন যে তারা এখন মিশনগুলোতে যে প্রতিকার পান কিনা, অন্তত একটু ভালো ব্যবহার পাওয়া তো তারা দাবি করতে পারেন। হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন? মানুষ নতুন সরকারের উপর খুশি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের স্বার্থ রক্ষার তাগিদ দেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকারের একটা সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা দরকার, তাদের রিকমেন্ডেশন দরকার, যা আমাদের প্রবাসী ভাইদের শুধু না পুরো বাংলাদেশের জনগোষ্ঠীকেও তার অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাবে। কিন্তু মন্ত্রীরা করে, এমপিরা করে, সরকারের ঘনিষ্ঠ জনেরা করে, এই আদম ব্যবসায়ী সিন্ডিকেটের আমার মনে হয় যে এখন কবর রচনা করার সময় এসেছে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার যা করেছে তা সবাই এলোমেলো। এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন, 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না। প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান দেওয়ারও পরামর্শ দেন তিনি। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বন্ধ চিনিকলগুলো পর্যায়ক্রমে চালু করতে কাজ করছে সরকার। এজন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। এখানে আখ চাষিরাও সম্পৃক্ত আছেন। কৃষকদের প্রণোদনা সহ এগুলো চালু করতে আগে 120 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এখন আবারও 100 কোটি টাকা দেওয়া হবে। দুপুরে দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে এমনটাই বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শেতাবগঞ্জ চিনিকলকে সম্ভাবনাময় জায়গা উল্লেখ করে তিনি দখল হওয়া জমি উদ্ধারের ঘোষণাও দেন। 2020 সালে বন্ধ হয় চিনিকলটি। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এতদিনেও চালু হয়নি দেশের অন্যতম বৃহত্তম এই চিনিকল। পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত বেশ কয়েকজন। সকালে উপজেলার হেমায়তপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুমতাজ আলীর সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাশেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে বাকবিতণ্ডা হয় তাদের মধ্যে। এর জেরে সকালে 2 পক্ষের মধ্যে
সংঘর্ষ বাধে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। আমরা এই ম্যাচ কাভার করছেন সহকর্মী মুশফিকুর রহমান, চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, নিশ্চয় শুনতে পাচ্ছেন, গোল হয়েছে, সেটিও নিশ্চয় শুনতে পেয়েছেন। দর্শকদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ কেমন দেখছেন? ম্যাচের পরিস্থিতি সব মিলিয়ে জানান। শুভ্র, যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে আপনি সংবাদে যেটা পড়ছিলেন যে বাংলাদেশ চেষ্টা করে গোল করতে পারেনি, উল্টো একটা গোল খেয়ে বসেছে, ঠিক সেই জায়গায় যখন আপনার সাথে আমি কথা বলছি তখনই একটি গোল হয়েছে এবং মুজিবুর রহমান জনি গোলটি করেছেন। বদলি খেলোয়াড় ছিলেন গতকালকের ম্যাচে, তিনি বদলি খেলোয়াড় ছিলেন, আজকে কিন্তু তিনি মূল একাদশে নেমেছেন শুরু থেকেই এবং মুজিবুর রহমান জনি ফরওয়ার্ড, তার গোলেই আজকে বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচের 1-1 সমতায় ফিরল এবং গোলটি হলো 43 গোলটি করেছেন মুজিবুর রহমান জনি এবং 43 মিনিটে এসে কিন্তু এই গোলটি বাংলাদেশ পেয়েছে এবং এখন পর্যন্ত ম্যাচের সমতায় দাঁড়ালো ম্যাচটি। আপনাকে একটু জানিয়ে রাখতে যে আজকে অন্য গত ম্যাচের যে ক্যাপ্টেন্সি করেছিলেন তপু বর্মন, কোচ হেভিয়ার ক্যাপ্টেন, আজকে কিন্তু তপুকে সরিয়ে সেখানে তপুর জায়গায় ক্যাপ্টেন্সি দিয়েছে সোহেল রানাকে। ফরওয়ার্ড সোহেল আজকে ক্যাপ্টেন হয়েছেন এবং ম্যাচটি কিন্তু শুরু থেকেই বাংলাদেশ ঠিক গত ম্যাচের মতোই আক্রমণাত্মক ম্যাচ খেলছে, প্রেশার্ড একটা ফুটবল খেলছে এবং প্রতিপক্ষকে দমিয়ে রাখার একটা ফুটবল খেলছে এবং সেই জায়গায় কিন্তু বাংলাদেশ অনেকটাই সফল বলা যায়। কারণ যদিও প্রথম অর্ধের শুরুর দিকে 23 মিনিট একটা গোল খেয়ে বসেছে বাংলাদেশ, তারপরে গোলটা কিন্তু প্রথম অর্ধেই শোধ করতে পেরেছে। গোল শোধ করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা বাংলাদেশ উতরে গেছে। তার মানে হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলায় নিঃসন্দেহে বাংলাদেশ আর একটা নব উদ্যমে ম্যাচটি শুরু করতে পারবে দ্বিতীয়ার্ধ এবং সেই জায়গায় যদি বাংলাদেশ গোল পেয়ে যায় তবে বাংলাদেশের জন্য আজকে এটা সাপে পড়া হবে। কারণ বাংলাদেশের এশিয়ান কাপ খেলার যে বাছাই পর্ব, সেই বাছাই পর্বের যে পটে থাকবে বাংলাদেশ 3 অথবা 4, সেটা নির্ভর করছে আজকে বাংলাদেশ ম্যাচটা জয়ের উপর। যদি বাংলাদেশ আজকে জিততে পারে তবে পট 3-তে চলে যাবে বাংলাদেশ এবং পট 4-এ থাকবে সবচেয়ে দুর্বল দলগুলো। সেক্ষেত্রে বাংলাদেশের খেলাগুলো কিন্তু দুর্বল দলের সাথে পড়তে পারে। সেই জায়গায় চেষ্টাও অবশ্যই কোনো ত্রুটি রাখছে না ফুটবলাররা, তারা মাঠের মধ্যে নিজেদের যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্যের শতভাগ উজাড় করে দিচ্ছে। কিন্তু ওই যে বলছিলাম, একই কথা ঘুরে ফিরে আসে যে আক্রমণ করছেন আপনি, সাজিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু গোল পোস্টের কাছাকাছি যাওয়ার পরেই আপনাকে ফেল করতে হচ্ছে ফর দ্য রিজন অফ বাংলাদেশের মাঠে নাম্বার 9 পজিশনের খেলোয়াড়টার অভাব। সেই অভাবটা কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি এবং প্রত্যেকটা আক্রমণের পরপরই আমরা লক্ষ্য করছি এবং এই আক্রমণটাকে কিন্তু আপনি গোলে রূপান্তর করতে পারছেন না। সেই জায়গায় বাংলাদেশ দলের পক্ষে এখন পর্যন্ত যে অবস্থায় দাঁড়িয়েছে বাংলাদেশ দল, সেটা হচ্ছে 1-1 সমতা এবং দ্বিতীয়ার্ধে কি করে ফুটবলাররা সেটা দেখতে হবে। ভরসা রাখতে হবে মুরসালিন, তপু, ফরওয়ার্ড যারা রয়েছেন ফাহিম এবং রাকিবদের উপরে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই থাকুন সেখানে, পরবর্তীতে আপনার কাছ থেকে আমি আরো খবরাখবর নিশ্চয়ই পরের সংবাদগুলোতে জেনে নেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।